অলিন্দে গোধূলি পর্ব ২ লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গেটের সামনে দাঁড়িয়ে আছে পিহু। সাহাজ ওকে নামিয়ে দিয়ে অফিস চলে গিয়েছে কিছুক্ষণ আগে। বুকের মধ্যে এক অজানা কাঁপুনি এবং উত্তেজনা অনুভব করছিল সে। পিহু আজ পরেছে বেজ রঙের কুর্তি, কুচকুচে নীল পায়জামা, সাথে নীল সুতার কাজ করা ওড়না। বাতাসে এক ধরনের ভেজামাটির গন্ধ। বিশাল গেটের উপরে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়। কালো অক্ষরে গর্বিত ও গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে শব্দগুলো, যেন শতবর্ষের ইতিহাস নিজের কাঁধে তুলে রেখেছে। চারপাশে শাল, অশ্বত্থ আর কৃষ্ণচূড়ার গাছ। পাশেই রাজু ভাস্কর্য উঁচু মাথায় প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কাছেই ভাস্কর্য সংলগ্ন হিলের চা দোকান। এখানে সবচেয়ে বেশি আড্ডায় বসে আছে ছেলেমেয়েরা। সারা বিশ্ববিদ্যালয় এলাকায় এখানকার চা বেশ জনপ্রিয়। ক্যাম্পাসের প্রবেশপথটা বেশ প্রশস্ত। দুপাশে লাল ইটের গম্বুজ। দৃষ্টিসীমানা পেরিয়ে বিশাল ভবন উঠে গেছে উপরে। তার মাঝখানে ঝলমলে কাচের জানালা। বিক্ষিপ্তভাবে ছড়ানো গাছগুলো রোদ আর ছায়ার এক অদ্ভুত খেলা বানিয়ে রেখেছে চারপাশে। ক্যাম্পাসে প্রবেশের পরপরই চোখে পড়বে এক একটা সিঁড়ি। এখানে সবাই বসে আড্ডা দেয়। কেউ বা নিজেদের কাজ মনোযোগ দিয়ে করে এখানে বসে। গুলশিরির পাশেই দাঁড়িয়ে আছে মধুর ক্যান্টিন। এখানে রসগোল্লাটা বেশ বিখ্যাত। সকালবেলা সমুচা সিঙ্গারা পাওয়া যায়। গরম চায়ের গন্ধ ভেসে আসছে ফাঁকে ফাঁকে। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে ভেতরে প্রবেশ করার মুহূর্তে হঠাৎ ধাক্কা খেল পিহু। ব্যাগটা প্রায় হাত থেকে ছিটকে পড়ে যাচ্ছিল। ও সরি বলে উঠল সামনের মেয়েটি। তড়িঘড়ি করে ব্যাগ ধরতে গিয়ে প্রায় হিমশিম খেয়ে গেল। পিহু অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, না না, আমি দুঃখিত, সামনে না দেখে হাঁটার ফল। মেয়েটা ফিক করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, আমিও তো সামনে দেখছিলাম না। তাহলে দোষ কিন্তু দুজনেরই। এই নাও তোমার ব্যাগ। পিহু ব্যাগ হাতে নেওয়ার ক্ষণে বলল, আজ প্রথম দিন তো আমি নার্ভাস ছিলাম। মনে হচ্ছে এই ভার্সিটি বিশাল জঙ্গলের মাঝে আমি একটা খরগোশ। মেয়েটা আবার হেসে দিল, বলতে লাগলো, যাক ভালো হয়েছে, নিজের মতো কাউকে পেলাম। আমিও নতুন। তোমার নাম কি? আমি পিহু। তুমি? ইথিকা। তুমি ইথি ডাকতে পারো। কোন ডিপার্টমেন্ট? ইন্টারন্যাশনাল রিলেশনস। ইথির চোখ চকচক করে উঠল। কি অদ্ভুত, তোমার সাথে সব মিলে যাচ্ছে আমার। আমিও এই ডিপার্টমেন্টের। পিহু একটু অবাক হয়ে তাকালো ওর দিকে। তুমিও? হ্যাঁ। চলো, ক্লাস শুরু হতে দেরি আছে, আমরা গুলশিরিতে গিয়ে বসি। পিহু হালকা মাথা নাড়িয়ে ইথির পাশে এসে দাঁড়িয়ে পড়ল। গুলশিরির বাঁ পাশে কয়েকজন ছেলে গিটার বাজাচ্ছিল। কারো কণ্ঠে ছিল রবীন্দ্রসঙ্গীত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। দুজনেই পাশ দিয়ে হেঁটে যেতে লাগলো ক্যাম্পাসের ভেতর দিকে। আঁকাবাঁকা পথ, দুধারে ছাতিম, কৃষ্ণচূড়া আর কাঁঠাল চাপার গাছ। ফুলের গন্ধ যেন বাতাসে একটা মোহ তৈরি করেছে। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনটা একটু পুরনো হলেও ভেতরে আভিজাত্যে মোড়ানো। দেয়াল জুড়ে নানা শিল্পীর আঁকা মুরাল, বিখ্যাত লেখকদের উক্তি। হঠাৎই দুজনের পথ আটকে দাঁড়িয়ে পড়ল তিনজন ছেলে। একজন খানিকটা হাসি মুখে বলল, এই যে নতুন দুই পাখি নাকি? কোথায় যাওয়া হচ্ছে এমন তাড়াহুড়ো করে?
পিহু থমকে গেল, চোখে বিরক্তি স্পষ্ট। ইথি পাশেই স্থির দাঁড়িয়ে পড়ল। আরেকজন ছেলে মুখে ছলচাতুরির হাসি নিয়ে বলল, গাইড লাগবে নাকি? আমরা কিন্তু হেভেনলি হেল্পার্স, আইআর ডিপার্টমেন্টের সিনিয়র। ইথির কণ্ঠে অপ্রস্তুত ভার লুকিয়ে বলল, জেনে খুব উপকৃত হলাম। আমাদের পথ জানা আছে, ক্লাসে যাচ্ছি। ছেলেটি ঠোঁট বাঁকিয়ে পুনরায় বলল, এ কি বলছ? কোনো সাহায্য লাগবে না? যদি কোনো উপকারে আসতে পারতাম। পিহু চুপ ছিল এতক্ষণ। ছেলেটার কথা শুনে এবার খানিক এগিয়ে আসলো। মিকি হেসে বলল, আরে ভাইয়া, আপনি উপকারে আসলে তো আমার পরম সৌভাগ্য। ছেলেটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায়। পিহু বলতে থাকে, কি বলুন তো, আমার ওয়াশরুমের কলটা প্রায়ই নষ্ট হয়ে যায়। কী যে ঝামেলা, বারবার ঠিক করতে হয়। আপনি যদি একটু দেখে আসতেন কি সমস্যা, আমার বিরাট উপকার হতো। করবেন না উপকার ভাইয়া? তৃতীয় ছেলেটা এতক্ষণ স্থির চোখে চুপচাপ সঙ্গীদের কাণ্ড দেখছিল। পিহুর উক্ত বাক্য কর্ণকুহরে ঠেকতে তিনজনই তবদা খেয়ে গেল। দ্বিতীয় ছেলেটা কি বলবে বুঝতে না পেরে ঠোঁট টিপে পিহুকে বোকার মতো দেখছে, যেন পরীক্ষায় নকল করতে গিয়ে ম্যাডামের কাছে রামধুলাই খেয়েছে আচ্ছা মতো। তৃতীয়জন এবার অস্বস্তির সহিত ধীরকণ্ঠে বাকি দুজনকে উদ্দেশ্য করে বলল, এই চলে আয় তোরা। অতঃপর নির্বাককে তিনজন কোনোমতে সেখান থেকে পেছনের পথে হাঁটা শুরু করল। ইথি কোনোমতে হাসি চেপে রেখেছিল। ছেলেগুলো যেতেই তা দরদর করে পেট থেকে বেরিয়ে এলো। সঙ্গে পিহুও হেসে দিল। ইথি পিহুর কাঁধে চাপ দিয়ে বলল, বাহ, সেই তো! আমি ভেবেছিলাম তুমি কথা বলতেই জানো না। পিহু কোনোমতে নিজের হাসি থামালো। মুহূর্তেই মুখে চিন্তার ভাঁজ এনে বলল, নতুন বলে সহজ টার্গেট ভেবেছে। ভয় পেয়ে দমে গেলে হবে নাকি? এদের ভয়ে চুপ হয়ে থাকলে দেখা যাবে উঠতে বসতে হুকুম চালাবে। গুলশিরের প্রায় শেষ প্রান্তে এসে দুজন বসে পড়ল। পিহুর কাঁধের ব্যাগটা খুলে পাশে রাখল। চারপাশে তাকিয়ে বলল, এখানে বসে থাকতে ভালো লাগছে। পরিবেশ কেমন লাগছে তোমার? ইথি একটু চুপ থেকে বলল, ঠিক বুঝে উঠতে পারছি না, সব কিছু নতুন। তবে প্রথম দিনই তোমার সাথে পরিচিত হতে পেরে খারাপ লাগছে না কিন্তু। পিহু মুচকি হাসি। বাতাসে ওড়নার এক ফালি মাথার পাশে এসে লাগলো। সেটাকে সরিয়ে দিতে দিতে পিহু বলল, আমারও। লেখাপড়া শেষে কী করবে কিছু ভেবেছ? ইথির চুপচুড়া ঝিকিয়ে উঠল, যেন বহু আগেই সে অনেক কিছু ভেবেছে এ নিয়ে। রিপোর্টার হতে চাইতাম এক সময়। ইচ্ছে ছিল যুদ্ধক্ষেত্রে গিয়ে নিউজ কভার করব, সত্যিটা সামনে তুলে আনব। কিন্তু জার্নালিজম সাবজেক্টই তো পেলাম না, তাই বুঝতে বা বলতে পারছি না কি করব। তুমি কি করবে? পিহু একটু চুপ থেকে বলল, আপাতত অন্য চিন্তা মাথায় ঘুরছে। আমি বিরাট ঝামেলায় আছি। ইথি ভ্রু কুঁচকে তাকালো। চিন্তিত ভঙ্গিতে বলল, কি ঝামেলা? পরে বলবো, চলো এখন ক্লাসে যাই, দেরি হবে না হলে। মার্টিন প্লেস, সিডনি। উঁচু কাচের দালান, পলিশ করা মেঝে। লিফটে উঠলে মনে হয় যেন আকাশ ছুতে যাচ্ছে। ডিপার্টমেন্ট অফ প্রিমিয়ার অ্যান্ড ক্যাবিনেট, অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরগুলোর একটি। উঁচু ভবনের 32তম তলায় কাচঘেরা করিডোরের শেষ মাথায় তনয়ের কেবিন। কাচের দেয়ালের ঠিক বাইরে ছড়িয়ে আছে সিডনির শহর। দেখা যায় মার্টিন প্লেসের উপর দিয়ে ছুটে চলা ট্রেন, আর দূরে অপেরা হাউসের মাথা দৃশ্যমান মেঘের আড়ালে। তনয়ের কেবিনে ঢুকতেই চোখে পড়বে ঝকঝকে ডেস্ক,
তার উপরে নেম প্লেটে চকচক করছে তনয় চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। দুই পাশে দেয়ালে সাউথ এশিয়ার ভিন্ন ভিন্ন ম্যাপ আর দুটো ছবি বাধাই করা, একটা জাতীয় সংসদ ভবনের, আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের। বাঁদিকে একটি বুক সেলফ, সেখানে রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির উপর নানা বই সাজানো। তনয় ধীরে ধীরে কফির কাপ নামিয়ে রাখল ডেস্কে। এক কামড় বিস্কিট মুখে দিয়ে চেয়ার ঘোরাতে ঘোরাতে বলল, এই খসড়া চুক্তিটি যদি আন্তর্জাতিক সংবেদনশীলতা ঠিক রাখা না হয় তাহলে পুরো কূটনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমার নোটসগুলো পাঠিয়ে দাও লুসি। লুসি একটু থেমে দ্বিধাভরে বলল, তোমার তো আজ শেষ দিন অফিসে, এরপরই বাংলাদেশে যাচ্ছ তাই না? তনয় এক মুহূর্তে চোখ তুলে তাকালো, ঠোঁটের কোণে হালকা হাসি ছুঁয়ে দিল। হ্যাঁ যাচ্ছি, তবে কালকের দিনটা আছি, 4 বছর পর অবশেষে যাব। লুসি ডেস্ক থেকে ফাইলগুলো তুলে নিল। ছোট সোনালি চুলগুলো কাঁধ অবধি ঠেকেছে। তনয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, হঠাৎ যাচ্ছ যে, এতদিন গেলে না? এবার হুট করে যাবার কোনো কারণ আছে? তনয়ের ঠোঁটের কোণে হাসি গাঢ় হলো। চেয়ারের পেছনে হেলান দিয়ে জানালার বাহিরে তাকালো। মেঘের ফাঁক দিয়ে অপেরা হাউসের মাথা দেখা যাচ্ছে। শুধু কারণ না লুসি, বিশেষের থেকেও বিশেষ কারণ আছে। এই কারণগুলো সবসময় যুক্তিতে বোঝানো যায় না। কিছু বিষয় আমাদের কখনো কখনো 1000 মাইল পাড়ি দিতে বাধ্য করে। লুসি তাকিয়ে রইল অবাক চোখে, তারপর ভ্রু কুঁচকে বলল, তোমার কথা বোঝার মতো ক্ষমতা আমার নেই, কারণ তোমার কথা বোঝা বহুত মুশকিল তনয়। তবে জলদি ফিরে এসো। দিস অফিস উইল মিস ইটস কোয়াইট লায়ন। তনয় নির্বিকার রইল। চোখে ঝিলিক খেল সিডনির রোদ, আর অশান্ত মন পৌঁছে গেল 1000 মাইলের দূরের সেই শহরে, যে বিশেষ কারণে তার